নমস্কার বন্ধুরা, গল্প ক্যাফের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্ষমা প্রার্থী, দীর্ঘ 1 বছর বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আপনাদের জন্য নতুন গল্প উপস্থাপন করতে আমরা ব্যর্থ হয়েছি। তাই আজ দীর্ঘ 1 বছর পর আমরা আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুনে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। তন্ত্রের প্রভাবে অনেক কিছুই সৃষ্টি ও ধ্বংস হয়। ধ্বংসে কোনো হিত সাধন ঘটে না, কিন্তু সৃষ্টি মানেই আনন্দের বা হিতকর। যদি এমন কিছু সৃষ্টি হয় যা পুরোটাই অমঙ্গলজনক বা ধ্বংসেরই প্রতিভূ, তাহলে জানতে হলে শুনতে থাকুন লেখক সুব্রত মজুমদারের লেখা বগলা ভট্টাচার্যের নতুন গল্প কুতোরটঙের সাপ। আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। গল্পটা ভট্টাচার্য মশাইয়ের কাছেই শোনা। সেদিন চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রসঙ্গ উঠল অপদেবতা নিয়ে। রিটায়ার্ড রেভিনিউ অফিসের বড়বাবু বিনয় সান্যাল বললেন, এই চাকরির সূত্রে বহু জায়গায় গিয়েছি হে, বিচিত্র সব অভিজ্ঞতা। তবে বর্ষাকালে আদিবাসী বাড়িতে বসে শাল জঙ্গল থেকে তোলা মাশরুমের তরকারি আর মাছের টক দিয়ে ভাতের স্বাদ অনবদ্য, এখনো মুখে লেগে আছে। পাশেই বসে এক মনে খবরের কাগজ পড়ছিল রমেশ টুডু। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়ি পুরুলিয়া বাঁকুড়া সীমান্তের কোনো এক গ্রামে হলেও বর্তমানে আমাদের প্রবীণতান্ত্রিক বগলাচরণ ভট্টাচার্যের প্রতিবেশী। সে বলল, চলুন আমার বাড়ি চলুন, সেই স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে কতটা পারবো জানি না, আজকাল তো সব জিনিসই ভেজাল। তবে ভেজাল নেই আমাদের পাহাড় আর টালের প্রকৃতিতে আর ওখানকার অপদেবতায়। ইলেকট্রিক ছুলে যেমন নিশ্চিত শক দেবে, তেমনি পাহাড় টালের অপদেবতাও সদা জাগ্রহ। রমেশের কথায় একটা তাচ্ছিল্যের হাসি হেসে বিনয় সান্যাল বললেন, না হে, আমি ওসবে বিশ্বাস করি। এত বছরে একবারও সাক্ষাৎ হয়নি তোমার অপদেবতা, ওসব বোগাস। ভট্টাচার্য মশাই এক মনে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন আর ওদের তর্ক বিতর্ক শুনছিলেন। কাপটা নামিয়ে রেখে তিনি বললেন, আপনি বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি, কারণ আমি নিজের চোখে দেখেছি। ভট্টাচার্য মশাই মুখ খুলেছেন মানেই একটা রোমহর্ষক অভিজ্ঞতার কাহিনী, সুতরাং রুদ্ধশ্বাসে অপেক্ষা। বিনয় সান্যাল বললেন, তাহলে তো শুনতে হয়। এই, আমাদের আর এক রাউন্ড চা দিয়ে যা তো। চায়ের দোকানের ছেলেটাকে উদ্দেশ্য করে হাঁকলেন সান্যাল। চা এলো। ভট্টাচার্য মশাই শুরু করলেন তার কাহিনী। সেবার একটা কাজে টুলুংডুংরি গিয়েছিলাম। জায়গাটা পুরুলিয়া আর ঝাড়খণ্ডের সীমানা। পৌঁছানো শক্ত হলেও বছর 24-এর যুবক বগলাচরণের কাছে সে পরিশ্রম তখন কিছুই নয়। প্রথমে বাসে, তারপর গরুর গাড়িতে ও শেষে পদব্রজে। দীর্ঘ পথশ্রমের পর পৌঁছলাম টুলুংডুংরিতে। খাসা জায়গা, পাহাড়, নদী, জঙ্গল আর তার মাঝে আদিবাসী পাড়া। এ যেন এক স্বর্গপুরী। এই রে, কথায় কথায় আসল কথাটাই বলা হয়নি। আমি এখানে এসেছি একটা আয়ুর্বেদিক সংস্থার হয়ে। ওদের কতগুলো দুর্লভ বনৌষধি দরকার, যেগুলো এই এলাকাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর সেজন্যই কলকাতা অফিস থেকে আমাকে টুলুংডুংরিতে পাঠানো হয়েছে। এখানে যে ছেলেটি কোম্পানির হয়ে কাজ করে তার নাম সুখলাল বেসরা। আমি টুলুংডুংরিতে পৌঁছতেই হাত জোড়ো করে এগিয়ে এলো সুখলাল। আমার লাগেজটা তুলে নিয়ে বলল, বড় সাহেবের চিঠি পেয়েছি স্যার,
আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছি, আসুন। বড় সাহেব মানে কলকাতা অফিসের ম্যানেজার প্রশান্ত সেনাপতি শুকলালকে চিঠি পাঠিয়ে আমার আসার খবর অগ্রিম জানিয়ে রেখেছিল। এখানে যে মাসখানেক থাকবো সেটাও নিশ্চয়ই জানতে পেরেছে শুকলাল। শুকলালের পেছন পেছন হাঁটতে লাগলাম। গ্রামের লাল মোরাম পথ বেয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দুপাশে খড়ি দিয়ে নিকানো লতাপাতা আঁকা মাটির বাড়ি, আর সেগুলোর সামনে কিছু দূরে দূরে আম, জাম, বট, অশ্বত্থের মতো গাছ। একটা বট গাছের তলায় শালের সরু সরু রলা দিয়ে তৈরি মাচায় বসে কতগুলো আদিবাসী লোক। আমাকে দেখেই তাদের একজন আদিবাসী ভাষাতেই জিজ্ঞাসা করলো, দিকু বাবুটা কে রা? আমাদের কোম্পানির সাহেব বটে, কলকাতা থেকে আইছে। মুখ ঘুরিয়ে বলল শুকলাল। তারপর নিজেদের মধ্যে গল্পগুজব করতে লাগলো। একটু এগিয়ে যেতেই দাঁড়িয়ে পড়ল শুকলাল। দেখলাম আমাদের রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে একটা মস্ত বড় বিড়াল। বন বিড়াল না হয়ে যায় না, কিন্তু বন বিড়াল তো এরকম জেদ দেখিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে না। তবে কি এটা কারুর পোষা? একটা লাঠি কুড়িয়ে বিড়ালটাকে তেড়ে গেল শুকলাল। বিড়ালটা শুকলালকে গ্রাহ্যই করল না, বরং রোয়া ফুলিয়ে হুঙ্কার ছাড়তে লাগলো। কিন্তু তবুও এক পা পিছু হটল না বিড়ালটা। শুকলালকে বললাম, ওকে ছেড়ে দাও শুকলাল, আমরা পাশ দিয়েই চলে যাই। হঠাৎ কি হলো জানি না, বিড়ালটা পিছু হটতে শুরু করলো। এ লক্ষণ তো ভালো নয়। জেদি লোকেরা পিছু হটলে তা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমার ধারণাই সত্যি হয়ে গেল। বিড়ালটা একটু পিছিয়ে লাফ দিল সামনের দিকে। আর একটুর জন্য বেঁচে গেল শুকলাল। তা না হলে শুকলালের মুখের 12টা বেজে যেত। বিড়ালটা যেন নিমেষের মধ্যেই হারিয়ে গেল। এ যেন ভোজবাজি। শুকলাল আমাকে নিয়ে চলল গ্রামের শেষে একটা মেটে বাড়িতে। বাড়ির দেওয়াল বিভিন্ন রঙের আলপনা দিয়ে ভর্তি। তেতলা মেটে বাড়ির একদম নিচের তলায় খাওয়া দাওয়া ও রান্নার ব্যবস্থা। নিচের তলার সিলিং বাঁশ, শালের রলা আর মাটি দিয়ে তৈরি। দোতলার দুটো ঘরের একটাতে আমার থাকার ব্যবস্থা আর অন্যটা ফাঁকা। দোতলার সিলিং একইভাবে বাঁশ, শালের রলা আর মাটি দিয়ে তৈরি। 3 তলার উচ্চতা বেশি নয়, ফুট 3 মতো হবে। সেখানে অপ্রয়োজনীয় কিছু জিনিস রাখা আছে। বাড়ির ছাদে টিন দেওয়া, একদম শীর্ষে দুপাশে মুরগি আর ময়ূর, মাঝখানে একটা ত্রিশূল, সবগুলোই টিন দিয়ে তৈরি। ঘরের মেঝেতে একখানা শাল কাঠের খাটিয়া। ঘরের এক কোণে রাখা স্টিলের আলমারি খুলে বিছানা বালিশ নিয়ে শুকলাম। ভালো করে বিছানা পেতে দিতেই গুছিয়ে বসলাম। ঘরের পশ্চিম আর দক্ষিণে জানালা। দক্ষিণের জানালাটা বন্ধ, অনেক কষ্টেও খুলতে পারলাম না। বহু বছর থেকে বন্ধ বোধ হয়। শুকলাল এলেই ওকে বললাম, এই দক্ষিণের এই জানালাটা খোলার চেষ্টা করো তো। দক্ষিণের জানালা কিন্তু বন্ধ রাখতে নেই। ওই জানালাটা খুলবেন না স্যার, ওটা ইচ্ছা করেই বন্ধ করা আছে। কেন বন্ধ করা আছে? কেন? সে অনেক কথা স্যার, পরে সময় মতো বলবো ক্ষণে। আপনি বিশ্রাম নেন, আমি জল খাবার নিয়ে আইছি। বলেই বেরিয়ে গেল শুকলাল। ও যে প্রসঙ্গটা এড়িয়ে গেল তা বেশ বুঝতে পারলাম। সে যাগ্গে, আমি যে কাজে এসেছি সেই কাজ সেরে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারলেই অনেক। বেশি কৌতূহলে কাজ নেই। শুকলাল যেতেই কাগজপত্রগুলো নিয়ে বসলাম। এ কি এটা? অফিসের যাবতীয় কাগজপত্রের সাথে কয়েক পাতার হলুদ হয়ে যাওয়া হাতে লেখা নোট, বাংলাতে লেখা রোজনামচার জাতীয়। এটা তো আমার কাছে থাকার কথা নয়। তাহলে
স্ট্যাপেল করা কাগজগুলোর শেষ পাতায় একটা বীভৎস ছবি, হাতে আঁকা হলেও বেশ ভয়ঙ্কর। ছবিটি নিয়ে মন দিয়ে দেখতে লাগলাম। ঠিক তখনই ঘরে ঢুকলো শুকলাল, ওর সঙ্গে চা আর মুড়ি, আলু ভাজা মুড়ি। মুড়ির বাটিটা আমার হাতে দিয়ে শুকলাল বলল, জঙ্গলের এখন নব যৌবন স্যার। এই শ্রাবণের শেষে জঙ্গল হয়ে ওঠে যুবতী মেয়ের মনের থেকেও জটিল। পদে পদে বিপদ, কিন্তু সেই বিপদের মাঝেই রয়েছে প্রেমের সম্পদ। সেই সম্পদ আরোহণের সাহস সুবোধ বালকদের নেই, দরকার দামাল ছেলেপুলের। আর এই জন্যই তো বকাঠেরা প্রেমে এত সফল। ছেলেটার প্রেমে অভিজ্ঞতা আছে দেখছি, কবি কবি ভাবও রয়েছে। নিশ্চয়ই বেটা প্রেমে ধোকা খেয়েছে। মুড়ির বাটিতে আলু ভাজা ঢালতে ঢালতে বললাম, আজ বিশ্রাম নিয়ে নি, কাল জঙ্গলের দিকে রওনা হব, কেমন? কতক্ষণ সময় লাগবে? সেটা বলা সম্ভব নয় স্যার। লতা পাতা কেটে পথ তৈরি করে জঙ্গলে ঢুকে ঔষধি খুঁজতে আর বেরিয়ে আসতে দিন দুয়েক তো লাগবেই। খাবার জল সঙ্গে নিয়ে যেতে হবে। টাঁড় এলাকা তো, এখানকার জঙ্গলে খাবার জলের উৎস সচরাচর পাওয়া যায় না। মাঝে মাঝে কিছু পুকুর আছে যাকে আমরা বাঁধ বলি, সেগুলোর জল মানুষের খাওয়ার উপযোগী নয়। শালপাতা, কাঠ, মাশরুম ইত্যাদি আনতে তো এ গাঁয়ের লোক জঙ্গলে ঢোকে, সেই রাস্তাতে ঢোকা যায় না। তাহলে তো যাতায়াতে সময় কম লাগে, কাজে বেশি সময় দিতে পারি। না স্যার, ওই রাস্তায় গেলে তাড়াতাড়ি হয়তো ঢোকা বেরোনো যাবে, কিন্তু আসল জিনিস পাওয়া যাবে না। আমাদের যে ঔষধিগুলো পাওয়া যায় সেগুলো থাকে এমন সব জায়গায় যেখানে সচরাচর মানুষের আগমন হয় না। মানুষই আসল শয়তান স্যার, গাছগাছালিও ভয় পায় তাকে। সুখলালের কথায় সম্মত হলাম। সত্যিই তাই, মানুষের অপরিসীম লোভ প্রকৃতিকে ধ্বংস করেছে তিলে তিলে। কিন্তু সেই প্রকৃতি ছাড়া এক পাও চলে না আমাদের, এ বড় বিড়ম্বনা। প্রসঙ্গ পাল্টে সুখলালকে বললাম, এই তুমি যে বলেছিলে এই জঙ্গল পাহাড় টাঁড়ে অপদেবতা বিচরণ করে, তুমি কি নিজের চোখে দেখেছো কখনো? দেবতা থাকলেই তো অপদেবতা থাকবে স্যার। ভালো মন্দ, সুখ দুঃখ, শুভ অশুভ তো একই তারে বাঁধা। এখানেও আছে, এখানকার পরতে পরতে রহস্য। একটার জট খুলতে খুলতে আর একটা এসে হাজির হয়। এমন কোনো অপদেবতার কথা জানো যার দুটো চোখ, কান আর দেহের লোম বিড়ালের মতো, কুমিরের মতো লম্বা লেজ আর সারা গায়ে মুরগির মতো পালক? আমার বর্ণনা শুনে চমকে উঠল শুকলাল। ওর হাত পা কাঁপতে লাগলো। বহু কষ্টে উঠে দাঁড়িয়ে বলল, আমি আসি স্যার। দুপুরে কি খাবেন বলুন? দেশি মুরগি না মাছ? বুঝলাম অপদেবতার প্রসঙ্গে কথা বলতে চায় না শুকলাল। তার মানে আমার কাছে যে ছবিটা রয়েছে সেটা এই টুলুং টুংরির সঙ্গে সম্পর্কিত। আমি ধীরে ধীরে একটা গভীর রহস্যের অতলে তলিয়ে যাচ্ছি, কিন্তু শুকলাল না চাইলেও আমাকে খুঁজে বের করতেই হবে এর উত্তর। শুকলালকে লক্ষ্য করে বললাম, আছি তো বেশ কয়েকদিন, ঘুরিয়ে ফিরিয়ে সব খাওয়া যাবে। তোমার যেটা ইচ্ছে হয় তাই করো, কেমন? শুকলাল চলে গেল। আমি ব্যস্ত হয়ে পড়লাম নিজের কাজে। কলকাতার অফিসে চিঠি পাঠাতে হবে। আমি যে নিরাপদে পৌঁছে কাজ শুরু করে দিয়েছি সেটা জানানো খুবই দরকার। কাল সকালেই আবার বেরিয়ে পড়তে হবে। দিন দুদিনের ব্যাপার, ফিরে এসে বিশ্রাম নিয়ে আবার বার দুয়েক গেলেই কাজ উঠে যাবে।
এখানে পৌঁছতে দেরি হয়ে গিয়েছে বলে দুপুরের খাবার খেতে বেলা 4টে বেজে গেল। তবে সুখলালের রান্না বেশ ভালো। কষা কষা করে মুরগির মাংস আর শালপাতার উপর জন্মানো মাশরুম, অফ, সঙ্গে অজানা এক রকমের স্বাদ। বেশ তৃপ্তি করে খেলাম। রাতের বেলা বাজরার রুটি আর মেটে আলুর তরকারি। বিছানায় শুয়েও ঘুম এলো না। একে অজানা জায়গা, তাতে মশার অত্যাচার। রাত অনেক হয়ে যাওয়ায় সুখলালকে আর ডাকলাম না, যদিও ও আমার পাশের ঘরেই শুয়ে আছে। ব্যাগ খুলে মশা মারা কয়েল বের করলাম, পর্যাপ্ত পরিমাণে এনেছি। বাইরে কাজ করার দরুন আর দীর্ঘ পরিব্রাজক জীবনের দরুন এসবের অভিজ্ঞতা আমার আছে। ঘণ্টাখানেকের মধ্যেই তন্দ্রা এলো, চোখ বুজে এলো ঘুমে। কিন্তু ঠিক তখনই শুনলাম একটা পরিচিত অথচ কর্কশ আওয়াজ। বিড়াল, দুটো বিড়াল ঝগড়া করছে। বিরক্ত হয়ে উঠে বসলাম, হ্যারিকেনের আলোটা বাড়ালাম। আওয়াজ থেমে গেল, কোথাও কিছু নেই। আলো কমিয়ে শুয়ে পড়লাম। চোখ বুঝতেই আবার সেই বিড়ালের লড়াই, এবার আমার বিছানার উপর। আবার উঠে আলো বাড়ালাম। একটা বিড়াল দক্ষিণের জানালা দিয়ে বেরিয়ে গেল, আর একটা আমার চোখের দিকে চোখ রেখে চিৎকার করে উঠল। রীতিমতো আমাকে শাসানো হচ্ছে। আমি কি করেছি ওর? মাথার কাছে একটা 5 সেল টর্চ ছিল, ওটাকে ছুঁড়ে মারলাম হুলোটার দিকে। সঙ্গে সঙ্গে আমার দিকে সজোরে লাফ মারল হুলোটা। টর্চটা ওর দেহের ভেতর দিয়ে গিয়ে মেঝেতে পড়ল, আর আমি একটু সরে যাওয়ায় হুলোটা সজোরে ধাক্কা মারল দেওয়ালের উপর, আর অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর ঘুম হলো না। উঠে গেলাম দক্ষিণের জানালার দিকে। জানালাটা খোলা। কে খুলল এটা? আমি তো খুলিনি। বলা ভালো, খুলতে পারিনি। শোয়ার সময়ও খোলা ছিল না জানালাটা। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। খুব সম্ভবত কোনো অশুভ শক্তি ছিল এই ঘরে, কিন্তু তার কোনো আভাস আমি পাইনি। তার মানে এই শক্তি খুবই প্রবল। আমার জ্ঞান এর তত্ত্ব জানে না। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠেই চোখ গেল পশ্চিমের জানালার দিকে। শাল আর মহুয়ার জঙ্গল মাথা তুলে দাঁড়িয়ে আছে। নাম না জানা কতগুলো পাখি বিভিন্ন ভাষায় ডেকে চলেছে। কারুর ডাক কান এঁটো করে দেওয়া কর্কশ, তো কারুর সুমিষ্ট মনোহর। আকাশ কালো হয়ে এসেছে, আবার বৃষ্টি নামবে মনে হয়। রাতের কথা মনে পড়তেই দক্ষিণের জানালাটার দিকে দৃষ্টি গেল। জানালাটা বন্ধ। 2-10 দিনের মধ্যে খোলা হয়েছিল বলেও মনে হলো না। বিড়ালটা যেখানে আছড়ে পড়েছিল সেই দেওয়ালটার কাছে গেলাম। সবিস্ময়ে দেখলাম মাটির দেওয়ালের উপর একটা বিড়ালের কারুকার্যময় চিত্র, যেটা মাটি ও রং দিয়ে তৈরি করা হয়েছে। সুখলাল আসতেই ওকে জিনিসটা দেখালাম। ও বলল, না স্যার, এটা তো এখানে ছিল না। ওকে রাতের সব কথা বললাম। সবকিছু শুনে সুখলাল বলল, কিচ্ছু বুঝতে পারছি না স্যার। যা বলছেন তা তো একেবারে অবিশ্বাস্য ব্যাপার। দক্ষিণের জানালাটা তো দীর্ঘ 5 বছর ধরে খোলা হয়নি। ওটা কি যেন একটা বলতে বলতে থেমে গেল সুখলাল। এগিয়ে গেল দক্ষিণের জানালাটার দিকে, নেড়ে চেড়ে দেখতে লাগলো। তারপর বলল, আপনি পাশের ঘরে চলুন স্যার, আমি মেঝেতে শুয়ে পড়ব, কোনো অসুবিধা হবে না। আমার কোনো অসুবিধা নেই, এই ঘরে আমি স্বচ্ছন্দ।
যাই হোক না কেন মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার আছে। তুমি বরং একটু চায়ের ব্যবস্থা করো, অনেক বেলা হয়ে গেল। এই রে, খুব দেরি হয়ে গেল স্যার, আমি এক্ষুনি আনছি। চা জলখাবার সব রেডি। সুখলাল চলে গেল নিচে। ওই বিড়ালের ছবিটা খুঁটিয়ে দেখতে লাগলাম। না, কোনো অস্বাভাবিকতা নেই, কোনো অশুভ গন্ধও নেই। এরই মধ্যে চা জলখাবার নিয়ে এলো সুখলাল। চা জলখাবার খেয়ে তৈরি হয়ে নিলাম, বেরোতে হবে এবার। সুখলাল সব ব্যবস্থা করে রেখেছে। আমি, সুখলাল আর জনাচারেক আদিবাসী মজুর, লাগেজ থাকবে ওদের কাছে। আমি আর সুখলাল নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বনৌষধির তল্লাশ করতে করতে যাব। আমাদের সঙ্গে আছে বড় বাঁশের হাতল লাগানো খুন্তা। এটির অগ্রভাগ খুন্তির মতো, মাটি খোঁড়ার জন্য মোক্ষম জিনিস। আবার হিংস্র জন্তু জানোয়ার এলে লাঠির মতো করে ধরে লড়াইও করা যাবে। গ্রাম শেষ হতেই দক্ষিণের জঙ্গল শুরু। জঙ্গলে ঢোকার আগেই আদিবাসীদের দেবস্থান। সিঁদুর, আতপ চাল আর বুনো ফুল দিয়ে পুজো সারল ওরা। আমিও অংশ নিলাম। সুখলাল বলল, আমাদের দেবতা সন্তুষ্ট হলে জঙ্গলের আর কোনো ভয় নেই। অপদেবতার হাত থেকে রক্ষা করবেন তিনি। প্রধানত শাল, মহুয়া আর কেন্দু পাতার জঙ্গল। প্রাচীন গাছগুলো বেয়ে অজগরের মতো উঠেছে নাম না জানা সব লতা। এদের কারোর আকর্ষণীয় পাতা তো কারোর রং বেরঙের ফুল। এছাড়াও গাছের উঁচু ডালে রয়েছে পরগাছার দল। তাদের ফুলও কম আকর্ষণীয় নয়। একটা কুরচি গাছের গা বেয়ে গুঞ্জার লতা উঠেছে। কিছু গুঞ্জা শুটি আধ ফাটা হয়ে বীজগুলো উন্মুক্ত হয়ে আছে, যেন কোনো দূরগ্রহের পরগ্রহী এক জোড়া অক্ষিপল্লবের মাঝে 7-8টা লাল চোখ বের করে চেয়ে আছে। এই কুরচি গাছ চৈত্র বৈশাখ মাসে ফুলে ফুলে সাদা হয়ে ওঠে। খুব সুন্দর গন্ধ। ফুল ঝরে গেলে সরু সরু লম্বা লম্বা শুঁটি বের হয়, এতেই থাকে বীজ। চর্যাপদে যেমন গুঞ্জার কথা আছে, তেমনি মেঘদূতে আছে কুরচি ফুলের কথা। কুটজ কুসুম, অপভ্রংশে কুরচি। একটা শাল গাছে খামালু উঠেছে। এই খামালু গাছের গোড়ার কন্দ রান্না করে খাওয়া যায়। আর পাতার কক্ষে তৈরি হয় অপরিণত ছোট ছোট আলু, যা পরবর্তীতে নতুন গাছের জন্ম দেয়। আমরা যে বনৌষধিগুলোর খোঁজে এসেছি তার দেখা এখনো মেলেনি। সেসব বনৌষধির গাছ গভীর জঙ্গলে মেলে। আর একটু এগোলেই একটা বাঁধ আছে স্যার, ওর ধারেই আমরা বিশ্রাম নেব। তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সেরে আবার রওনা দেব। বাঁধ মানে জলাশয়। জলাশয় যেখানে আছে সেখানে আমাদের চাহিদার বনৌষধিগুলোর মধ্যে 2-1টা অবশ্যই মিলবে। আমাদের সঙ্গে যে 4 জন আদিবাসী শ্রমিক আছে তাদের মধ্যে একজন খুব বয়স্ক। ওকে আনা হয়েছে ওর অভিজ্ঞতার জন্য। লোকটা আদিবাসীদের কবিরাজ। ক্যান্সারের মতো রোগেরও ওষুধ নাকি ওর কাছে আছে। তবে সে ওষুধের সন্ধান দিতে রাজি নয়। সে একমাত্র যোগ্য উত্তরাধিকারীকেই শিখিয়ে যাবে, অর্থাৎ সেই প্রাচীন গুরু পরম্পরা। লোকটার নাম বড়ই। তুমি কখনো ভূত প্রেত দেখেছো বড়ই? ই পাহাড়ে জঙ্গলে বহুত আছে, কতবার দেখেছি। তুই দিকু মানুষ, মাদের কথা বিশ্বাস করবি কি? কেন বিশ্বাস করব না? না বিশ্বাস করার তো কিছু নেই। আমি সবার মতো নই বড়ই। খাটো করে পরা ধুতির কোঁচড় থেকে বিড়ি বের করে ধরাতে ধরাতে বড়ই বলল,
অনেক কিছু আছে রে। রাতের অন্ধারে সংসান করে হাওয়ার মতো উড়ে যায়। কখনো কখনো পাথর থেকে বেরিয়ে আসে মানুষ। লালা মানুষ লয়, মুরগির মতো গা, বিড়ালের মতো মুখ। আপনাদের হুঁশ উড়ে যাবে। হুঁশ আমার বহু আগেই উড়ে গিয়েছে, কারণ একটা শাল গাছের আড়ালে যা আমি দেখলাম তা যদি মনের ভুল না হয়, তবে বিপদ আমাদের সঙ্গে সঙ্গেই আসছে। গুরুর নির্দেশে নিজের সাধন শক্তি যত্রতত্র ব্যবহার করতে পারবো না, কারণ এর আগে আমার একটু ভুলের জন্য, আমার শক্তির ভুল ব্যবহারের জন্য এক নিরীহ সতীর্থের জীবন বিপন্ন হয়েছে। জানি না সে সুস্থ হয়ে উঠবে কি না। আমার উপর নিষেধাজ্ঞা জারি করে পরম বন্ধু মশিধর বলেছিল, গুরুর নির্দেশে কাজ আমাকে করতেই হচ্ছে বগলাচরণ। আমি জানি তুমি যথেষ্টই সচেতন। এখন কয়েকটা বছর তোমাকে এভাবেই কাটাতে হবে। তবে কিছু কিছু পরিস্থিতিতে তোমার শক্তি নিজে থেকেই কাজ করবে। তুমি জ্ঞানী, জ্ঞানী তোমার শক্তি। ওটা মানুষ না কোনো ছায়া, নাকি অন্য কিছু, তা বোঝার সুযোগ নেই। তবে আমি নিশ্চিত যে ওটা সাধারণ কিছু নয়। সুখলালকে বললাম না এই কথাটা। একবার দেখেই কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার ভুলও হতে পারে। অবশেষে এসে পৌঁছলাম সেই জলাশয়ের ধারে। জঙ্গলে ঘেরা সেই জলাশয়ের একটা দিকে কিছুটা পরিষ্কার জায়গা, সেখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। বড়ই আমার পাশে বসে গল্প বলছে, তার জীবনের গল্প। শ্রোতা একমাত্র আমি, কারণ কেউই নাকি গুরুত্ব দিয়ে শুনতে চায় না। এখনকার ছেলেপিলেরা খুবই ফাজিল। বড়ইয়ের জন্ম এ গ্রামে নয়, 7-8 মাইল দূরের একটা গ্রামে। ওর যখন 10-11 বছর বয়স, তখন ওর বাবা মারা যায়। ওর বাবার উপর নাকি অপদেবতার ভর ছিল। সন্ধ্যা হতেই ভর আসত, মুখ দিয়ে গ্যাজলা বের হয়ে যেত। যত রাত বাড়ত ততই দেহটা স্বচ্ছ হয়ে যেত। ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেত দেহটা। আবার দৃশ্যমান হতো দিনের আলো ফোটার সাথে সাথে। দেহ আর অপদেবতার ধকল নিতে পারল না। একদিন সকালে বড়ইয়ের বাবার প্রাণহীন দেহটা পড়ে থাকতে দেখল সবাই। বড়ইয়ের হাত ধরে বড়ইয়ের মা এলেন এই গ্রামে। যে করে হোক ছেলেকে বাঁচাতে হবে, অপদেবতার হাতে মরতে দিলে চলবে না। সত্যি কি শেষ রক্ষা হলো? বড়ইয়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। যে কথা বলবো না বাবু, ও খারাপ জিনিস আমার ভিতরে আসে। আগে কেউ জানতো না, কিন্তু এখন সবাই জানে সেটা। আমি ঠিকই আন্দাজ করেছিলাম বড়ইয়ের ভেতরে অস্বাভাবিক কিছু একটা আছে। আমার এতদিনের অভিজ্ঞতা যে ভুল নয় তা হাতে নাতে প্রমাণ পেলাম। বড়ই বলতে লাগলো তার কাহিনী। বাবা মারা যাওয়ার পর এই গ্রামে এসে বাস করতে থাকে বড়ই। দিনের বেলা মামাদের গরু ছাগল নিয়ে চড়াতে যায়, আর রাতে এক মুঠো জোনলা মানে ভুট্টা ভাজা খেয়ে শুয়ে পড়ে। গরু বাগালি করতে ভালোই লাগে তার। কয়েকজন বন্ধুও জুটেছে, তবে বড়ইয়ের মতো অসহায় কেউই নয়। ওরা গামছাতে বেঁধে খাবার আনে। গামছা খুললে দেখা যায় তার ভেতর অ্যালুমিনিয়ামের বাটিতে করে পান্তা ভাত, আলু ভাজা আর পেঁয়াজ, মরিচ। নদী হতে মাছ ধরে বড়ই। মাছগুলোকে পুড়িয়ে শালপাতার উপর লবণ মরিচ দিয়ে মাখে। এই মাছ পোড়াটুকুর বিনিময়ে বন্ধুদের কাছ থেকে ভাতের ভাগ পায় সে। এ এলাকার নদী বর্ষা ছাড়া তেমন ভয়ঙ্কর হয় না, তবে উপরের দিকে
হঠাৎ প্রচুর বৃষ্টি হলে সেই জল নদীখাত বরাবর নিচে নেমে আসে প্রচণ্ড গতিতে। একে হড়পা বান বলে। এই হড়পা বান খুবই ভয়ঙ্কর। অসাবধান মানুষ আর পশুকে ভাসিয়ে নিয়ে যায় এক লহমায়। বড়ইয়ের সাথেও এরকম ঘটল একদিন। সেদিন মাছ ধরতে নদীতে নেমেছিল বড়ই। নদীর স্বচ্ছ জলে ছোট ছোট মাছগুলোকে গামছা দিয়ে ছেঁকে ছেঁকে তুলেছিল। আজ অনেকগুলোই ধরেছে, কিন্তু হঠাৎ একটা প্রবল হড়হড় কলকল শব্দে কেঁপে উঠল বুক। পেছন ফিরতেই বড়ই দেখল ওর দিকে ধেয়ে আসছে ঘোলা জলের রাশি, আর সেই জলের সাথেই ভেসে আসছে শুকনো কাঠ, গাছের ভাঙা ডাল, গরু, ছাগল, মানুষ। ওই জায়গা থেকে সরা তো দূরের কথা, সরে যাওয়ার চিন্তা করার সময়টুকুও পেল না বড়ই। তলিয়ে গেল জলের তলায়। সেই বিপুল জলরাশি তাকে টেনে নিয়ে চলল নিজের গতিপথ বরাবর। চিৎকার করার অবসরটুকুও পায়নি সে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালো। জ্ঞান যখন ফিরল, তখন সে একরাশ ডালপালা আবর্জনার নিচে। অনেক কষ্টে সেই আবর্জনার স্তূপ থেকে বেরিয়ে এলো। জায়গাটা কোনো গুহা জাতীয় কিছু। নদী খাতের পাশের অংশ সম্ভবত। বানের স্রোত বড়ই সহ আবর্জনার কিছু অংশ পাশে রেখে দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে, আর পরিত্যক্ত সেই অংশটি এই গুহা জাতীয় জায়গাতে ঢুকেছে। যেটুকু বোঝা যাচ্ছে তাতে সন্ধ্যা হয়ে এসেছে। পথঘাট চিনে বেরিয়ে আসা সম্ভব নয়। তাছাড়া গোটা শরীরে অসহ্য ব্যথা। গুহামুখের কাছেই যে চ্যাটালো পাথরটা আছে, সেটার উপর শুয়ে পড়ল বড়ই। অপেক্ষা করতে থাকলো সকাল হওয়ার। ঘণ্টাখানেক পরে গুহার এক কোণে একটা আলো দেখতে পেল বড়ই। আলোটা বেরিয়ে আসছে গুহার দেওয়াল থেকে, আর সেই আলো থেকে বেরিয়ে আসছে কতগুলো লোক। সবার পরনেই জমকালো পোশাক। এরকম পোশাক বাপের জন্মেও দেখেনি বড়ই। সে আড়ষ্ট হয়ে শুয়ে রইল, দেখতে লাগলো ওদের কার্যকলাপ। লোকগুলো দেওয়াল থেকে বেরিয়ে এসে চলল গুহার ভেতরের দিকে। বড়ইও অতি কষ্টে নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে ওদের অনুসরণ করতে লাগলো। সে যতটা ভেবেছিল তার চেয়েও বহুগুণ লম্বা এই গুহাটা। গুহার দেওয়ালে দেওয়ালে রক্তের চিহ্ন কালো হয়ে লেগে আছে, যেন একাধিক লোককে এই দেওয়ালে আছড়ে আছড়ে মারা হয়েছে। সেই রক্তের স্রোত দেওয়াল বেয়ে নেমে এসেছিল একদিন। গুহার মেঝেতে হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে। হাড়গুলো যে বহুকালের পুরনো তা বেশ বোঝা যায়। যত ভেতরের দিকে এগোচ্ছে বড়ই, ততই তার চোখ ছানাবড়া হয়ে উঠছে। একটু একটু করে পাল্টে যাচ্ছে সব কিছু। এক সময় বড়ই দেখল সে এক রাজমহলের ভেতর এসে হাজির হয়েছে। মেঝের উপর সোনার সুতো দিয়ে কাজ করা মখমলের ফরাশ, আর দুপাশে এক সার করে সোনার সিংহাসন। সেই সব সিংহাসনে বসে রয়েছেন হোমড়া চোমড়া সব লোক। আর একদম শেষ প্রান্তে মাঝখানে বিশাল বড় একটা সিংহাসনে বসে রয়েছেন তিনি বোধহয় রাজা। তার দুপাশে দুটো রানী। বাম দিকে রানীর মুখে শিশুর মতো হাসি, ঠিক রাজার মতোই, কিন্তু ডান দিকে রানীর মুখে এক ফোঁটাও হাসি নেই। বেজার মুখে তাকিয়ে আছেন এক হৃষ্টপুষ্ট যুবকের দিকে। হঠাৎই কোথা থেকে যেন চিৎকার ভেসে আসতে লাগলো। শত শত মানুষের চিৎকার।
তারা বিচার চাইছে। ওই আওয়াজ ক্রমশই বাড়তে লাগলো। একসময় সেই প্রচন্ড আওয়াজের চোটে জ্ঞান হারালো বড়ই। জ্ঞান ফিরল একটু পরেই। চোখ মেলে দেখল গুহার মুখের কাছে বসে আছে সে। সামনেই একটা ধুনি জ্বালিয়ে এক কাপালিক জাতীয় লোক বসে আছে। পরনে গাছের বাকল, মাথায় জটা, বুক পর্যন্ত দাড়ি আর কপালে রক্তরবির মতো গোল তিলক। কাপালিক লোকটার সামনে বসে সেই রাজার ডান দিকে বসা রানীটি। গোপন পরামর্শ হচ্ছে। রানী বলছেন, অনেক কষ্টে বেঁচে ফিরেছি বাবা। আমি বাঁচি আর মরি, ওই সুদর্শনাকে ছাড়বেন না। এই শয়তানির রক্ত না দেখে আমার চোখের জ্বালা জুড়োবে না। কিচ্ছু ভাববেন না রানী মদনিকা, শুধু আমার দিকে একটু। কাপালিকের দিকে তাকিয়ে লাস্যময়ী ভঙ্গিতে কটাক্ষ করলেন মদনিকা। কাপালিকও ধুম ধাড়াক্কা বলে ধুনির আগুনে কি যেন নিক্ষেপ করলেন। তার পরের বর্ণনা আর করতে পারল না বড়ই। যেটুকু বুঝলাম তাতে ওদের ইটিস পিটিস ছিল বলেই লাজুক হাসি হাসল। আমিও হেসে ফেললাম। গল্পের পরবর্তী পর্বে যাওয়ার আগেই খাবার ডাক এলো। বাকিটুকু খাওয়া দাওয়ার পরেই শুনব। তাছাড়া যা শুনছি তাতে আজ রাতটা এখানেই থাকতে হবে। সামনে বহু দূর পর্যন্ত কোনো তাঁবু খাটাবার ভালো জায়গা নেই। তাছাড়া জলের কাছাকাছি না থাকলেও চলে না। খাওয়া দাওয়ার পর আবার শুরু করলো বড়ই। গামছা পেতে মাটির উপর শুয়ে পড়ে দূরের গাছগুলোর দিকে তাকাতে তাকাতে বলল, এর পরে আবার সব অন্ধকার। মানে আবার জ্ঞান হারালো বড়ই। যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে এসেছে। ও শুয়ে আছে গুহা মতো জায়গাটার মুখের কাছে। রাতের কথা মনে পড়তেই ভেতরের দিকে তাকিয়ে দেখল কতগুলো পাথরের মাঝে ছাই পড়ে আছে। তার মানে কাল রাতে আগুন জ্বালা হয়েছিল। ছাইগুলোর কাছে এগিয়ে গেল বড়ই। ছাইয়ের ভেতরে পড়ে ওটা কি? একটা উজ্জ্বল নীলা পাথর। সেই পাথরে হাত দিতেই কেঁপে উঠল শরীর, দুমড়ে মুচড়ে যেতে লাগলো। এই যন্ত্রণা হরপাবানের আঘাতের যন্ত্রণার থেকেও কয়েকশো গুণ বেশি। মুখ দিয়ে গ্যাঁজলা বের হতে লাগলো বড়ইয়ের। হঠাৎই যন্ত্রণা কমে গেল একেবারে। পুরো শরীর চাঙ্গা, চনমনে লাগছে। সেই নীলা পাথরটা শরীরের সঙ্গে মিশে গিয়েছে। শরীর জুড়ে তাই নীল একটা আভা। এরপর থেকেই জীবন এলোমেলো হয়ে গেল বড়ইয়ের। প্রতি রাতেই নিরুদ্দেশ হয়ে যায় সে। ফিরে আসে সকাল হতেই। কোথায় যায়, কিভাবে ফিরে আসে তা সে ঘুণাক্ষরেও টের পায় না। বড়ই যে মিথ্যে কথা বলছে না তার প্রমাণ আমি পেয়েছি। ওর কালো শরীর বেয়ে যে ঘাম ঝরছে তার রং নীল। ওর আশেপাশের লোকজন তো এই দৃশ্য নিশ্চয়ই লক্ষ্য করেছে। তাহলে ও এত অবিশ্বাস কেন? উত্তরটা পেলাম সুখলালের কাছ থেকে। সুখলাল বলল, ওসব ওর ভড়ং। জঙ্গলে একটা গাছের পাতা আছে যেটা নিম তেল দিয়ে মাখলে চর্মরোগ হয় না, মশা মাছি কাছেই আসে না। ওই তেল যারা মাখে তাদের শরীর থেকে নীল রঙের ঘাম বের হয়। ও বুড়োর কথা শুনলে পাগল হয়ে যাবেন, মহাধড়িবাজ লোক। সন্ধ্যা হতেই মশাল জ্বলে উঠল। একটা ক্যাম্প ফায়ার জেলে বসলাম সবাই। বুড়ো বড়ই
ওর ভাষাতেই গান জুড়ল। সঙ্গ দিতে লাগলো বাকিরাও, একমাত্র আমি শ্রোতা। ওরা নিজেদের সঙ্গে আনা পানীয় পান করছে আর গাইছে। হঠাৎই তাঁবুর দিকে নজর গেল। ভেতরে কি একটা নড়াচড়া করছে। কাউকে না জানিয়েই পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই যে জিনিসটার মুখোমুখি হলাম সেটা আর যাই হোক, কোনো স্বাভাবিক জীব নয়। মুখটা বেড়ালের মতো, দেহে মুরগির মতো পালক। আমি ঢুকতে ঢুকতেই জীবটা তার দেহের বেশিরভাগ অংশ তাঁবুর বাইরে বের করে দিয়েছিল বলে সম্পূর্ণটা দেখতে পেলাম না। এ তো সেই দানবটা যেটার ছবি আমি ওই কাগজগুলোর সাথে দেখেছি। কিন্তু তাঁবুর ভেতরে ঢোকার উদ্দেশ্য কি ওর? শুকলালকে বললাম না কিছুই, কারণ ও ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে। বড়ইকে শুধাতে হবে। ছুটলাম বড়ইয়ের কাছে। গিয়ে দেখি ক্যাম্প ফায়ারের ধারে পড়ে পড়ে ঘুমোচ্ছে সবাই, কেবল বড়ই নেই। তার মানে ওর কথা সত্যি। কিন্তু ও কোথায় গেল? জঙ্গলের ভেতরে কোথাও? সকালবেলা তাঁবু গুটিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবারই আসল কাজ। প্রয়োজনীয় বনৌষধির দেখা মিলছে, সেগুলো সংগ্রহ করছি। আমরা বনজ সম্পদ ধ্বংস করি না, যেটুকু দরকার সেইটুকু নিই, আর তার পরের বছর যাতে আরও বেশি পরিমাণে পাই তার ব্যবস্থা নিই। বনকে না বাঁচালে আমরা বাঁচব না। প্রকৃতি সমস্ত রোগের নিরাময়ের ব্যবস্থা করে রেখেছেন এই গাছপালা, নদী, ঝর্ণা, পাহাড়ের মধ্যে। এগুলো আমাদের আত্মা। এটা জানতেন বলেই তো বৈদিক ঋষিরা প্রকৃতির পুজো করতেন। এই বিশ্ব চরাচরের কণিকাকেও বাদ দিলে যে সেই পরম ব্রহ্ম, সেই সর্বশক্তিমান, অসম্পূর্ণ। সামনেই একটা নদীর মরা খাত। খাত বেয়ে শেষ যে কবে জল গেছে তা জানা অসম্ভব। বললাম, নদীতে জল থাকলে পাশের বালিতে গর্ত খুঁড়ে খাবার জল সংগ্রহ করা হতো। বড়ই বলল, সেটা এখানে হবে বাবু। এই বলে সে নদী খাতে নেমে গেল। আমরাও নামলাম তার পেছন পেছন। দেখলাম বড়ই তার টামনি আর শাবল নিয়ে গর্ত খুঁড়ছে। নদী খাতের মাটি হাতে নিয়ে দেখলাম বেশ শুকনো। এখানে জল পাওয়া অলীক কল্পনা। কিন্তু বড়ইকে বাধা দিলাম না, ও নিজের মতো করে চেষ্টা করুক। একটু পরেই আমাকে ডাকলো বড়ই। গিয়ে দেখলাম ফুট আড়াইয়েক নিচেই পরিষ্কার জল। দেখে মনে হচ্ছে যেন জলের ভান্ডার আছে তলাতে। বললাম, তোমার অভিজ্ঞতার দাম আছে বড়ই। এ দলে তোমাকে নেওয়া সার্থক। আজ হতে তোমার বেতন 20 টাকা বাড়িয়ে দিলাম। বড়ই হাত জোড় করে একগাল হেসে বলল, কৃপা বাবু, তোর কৃপা। ও তোর কাকি আমাকে খুব জ্বালাতন করে, হান্ডি খাওয়ার পয়সা দেয় না। হান্ডি একটা মজাদার বস্তু। এটা সঙ্গে থাকলে যে কোনো জটিল সমস্যার সমাধান করা যায়। তান্ত্রিক পরম্পরার হলেও সুরায় আসক্তি আমার নেই। ও জিনিসের আশেপাশেও আমি যাই না। এই জন্য বন্ধুরা হাসি ঠাট্টা করে বলতো, কি জবাব দিবি? যেন উপরে গিয়ে কে কতটা মাতাল তার উপরেই স্বর্গ নরকের নির্ধারণ হবে। আমি বোকা বোকা মুখ করে বন্ধুদের দিকে তাকিয়ে থাকতাম। ফলে যুক্তি ওখানেই থেমে যেত। এরকম 7-17 ভাবছি, ঠিক তখনই জোনা দুয়েক মজুর দৌড়ে এলো। বলল, এদিকে আয় বাবু, এদিকে আয়। দেখ দেখ কি বেরিয়েছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কোথায় কি বেরিয়েছে সেটা দেখার জন্য ওদের পিছনে ছুটলাম। দেখলাম একটা জায়গায়
জল তোলার জন্য খোঁড়া গর্তের পাশে বালির স্তূপের ওপর একটা সবুজাভ ঘটি জাতীয় কিছু। ঘটির মুখটা বন্ধ। ঘটিটা তুলে নিলাম। খাঁটি তামার তৈরি। দীর্ঘদিন বালির তলায় থেকে কপার কার্বনেটের আস্তরণ পড়েছে। কপার সালফেটও থাকতে পারে। ব্যাগে থাকা আচার আর বালি দিয়ে ঘটিটাকে বেশ করে মেজে নিলাম। ঝকঝকে হয়ে উঠল। ঘটিটার উপর কিছু উৎকীর্ণ করা আছে, ব্রাহ্মী লিপি, তবে অক্ষরগুলো একটু অন্যরকম। প্রথম দিককার লিপি বোধ হয়। এ বিষয়ে আমার সামান্য যেটুকু জ্ঞান আছে তাই দিয়েই পাঠোদ্ধার করলাম। উৎকীর্ণ লিপিতে কোনো এক মকরাক্ষ মদনিকার উদ্দেশ্যে অভিচার মন্ত্র প্রয়োগ করছে। উদ্দেশ্য মদনিকা যেন তার বশে থাকে, ভবিষ্যতে যেন তারা দুজন এক হতে পারে। মন্ত্রের উপরেই রয়েছে এক বিভৎস মূর্তি, যার অনেকটাই আমার দেখা মুরগি মানবের সঙ্গে মিলে যায়। তাহলে কি বিয়ের দেখা ঘটনা? আমার দেখা অপশক্তি আর এই মদনিকা মকরাক্ষের কোনো যোগ আছে? থাকতেই পারে, বিচিত্র কিছুই নয়। এ যা দেখছি তাতে রহস্যের এক অতলে তলিয়ে যাচ্ছি। যাই হোক না কেন, এর শেষ আমাকে দেখতেই হবে। সুখলালের কাছ থেকে একটা সরু ছেনি জাতীয় জিনিস নিয়ে বহু কষ্টে ঘটির ঢাকনা খুললাম। ভেতর থেকে বেরিয়ে এলো একটা হার। মণি মুক্তোয় তৈরি সে হারের একদম মাঝখান হতে একটা রত্ন গায়েব। না, ঘটির ভেতরেও নেই। তাহলে কি ঘটিতে ভরার আগেই রত্নটি হারিয়ে গেছে? নদী পার হতেই প্রচুর বনৌষধি পেতে লাগলাম। কারোর ফল, কারোর ফুল বা কারোর শেকড়, যেটা দরকার সেটাই সংগ্রহ করতে লাগলাম। কোনো বনৌষধির পঞ্চাঙ্গই কাজে লাগে। জঙ্গলে এক ধরনের নীল নীল ফুল ফুটেছে, যেগুলো এর আগে কখনো দেখিনি বা কোনো ভেষজ সংক্রান্ত বইয়েও উল্লেখ পাইনি। সুখলাল বলল, সাবধান স্যার, এই ফুলগুলোর নাম সুদর্শনা। এই ফুলগুলো ছুঁলেই কিন্তু বিপদ হয়। খুব অপয়া ফুল। বহু লোক এই ফুলের সংস্পর্শে এসেই বিপদে পড়েছে। ছুঁয়ে ফেলেননি তো স্যার? সুখলালের মুখের দিকে তাকালাম। অপ্রস্তুতভাবেই বললাম, সে তো ছুঁয়েছি। সাবধানে থাকবেন, একা একা কোথাও যাবেন না। 24 ঘন্টা যদি নিরাপদে কাটিয়ে দিতে পারেন তাহলেই আর চিন্তা নেই। না হলে কি যে ঘটবে তা বলা মুশকিল। আমি ভয় করি না, ভয় আমি করি না। এ জীবনে বহুবার বহু বিপদে পড়েছি। আর কি এমন বিপদ হবে? সিদ্ধ শক্তি যদি আমার সাথে দিত তবে কোনো চিন্তাই ছিল না। এখন যা করতে হবে নিজের বল বুদ্ধির ভরসায়। আমার দৃঢ় বিশ্বাস সুখলাল অনেক কিছুই জানে, কিন্তু ও কিছুতেই আমাকে সাহায্য করবে না। সন্ধ্যার মধ্যেই আমাদের টার্গেট সম্পূর্ণ হয়ে গেল। ক্যাম্প ফায়ার জেলে নাচানাচি শুরু করলো সবাই। পানীয়ের স্টক প্রায় শেষ হয়েই এসেছে, তবুও এদের আনন্দ। আসলে আনন্দটাকে উপভোগ করতে এরা জানে। আমরা যান্ত্রিক সভ্যতার প্যাঁচে পড়ে যে মনটাকে হারিয়েছি, সেই মনটা এখনো চিরসবুজ হয়ে স্পন্দিত হচ্ছে আনন্দের লয়ে তালে। ফুলগুলো সত্যিই অপয়া। নাচা গানা চলতে চলতেই উঠল ঝড়। এই ঝড় ঠিক বাংলার পরিচিত ঝড় নয়, এক বিশাল কুজ্ঝটিকা। সেই ঝড়ের মাঝখানে কি একটা নৃত্য করছে, একটা কালো ধোঁয়ার মতো কিছু। সুখলাল অস্ফুট স্বরে বলল,
ক্ষুদ্রতম। ঝড়ের ভেতর হতে যেন দ্রিমি দ্রিমি মাদল বাজছে, আর সেই মাদলের তালে তালে হাত দুটো উপর দিকে তুলে নাচছে বড়ই। ঝড়ের ভেতরে হাজারো প্রেত যেন নৃত্য করছে। আমরা সেই ঝড়ের মাঝে পড়ে বাতস্পৃষ্ট পাতার মতো তীর তীর করে কাঁপছি। কখন যে কি হয় বলা মুশকিল। ঝড় যখন থামল, সুখলাল সহ বাকিরা পড়ে আছে মাটির উপর রক্তাক্ত অবস্থায়। সবার মুখে চোখে জল দিলাম। খুব একটা ক্ষতি হয়নি কারোর। কারোর ঠোঁট মুখ কেটে গিয়েছে, দু একজনের দাঁত টাঁত ভেঙেছে। মুখে একমুখী জল নিয়ে কুলকুচি করে রক্তশুদ্ধ সেই জল ফিচ করে মাটির ওপর ফেলে বলল, আমি বলেছিলাম ঘটিটা অপয়া, শুনলেন না। এখন আর কি বা করার আছে? যা হয়েছে আমাদের হয়েছে। আপনি তো বহাল তবিয়েতেই আছেন। তুমি বলেছিলে মদনিকা ফুল অপয়া, ঘটিখানা যে অপয়া তা তো বলনি। ঘটির ভেতরে যে মদনিকার নামই যে পাওয়া যাবে তা আমি কি করে জানব? আচ্ছা, মদনিকা কে? নাম করবেন না স্যার, ওই অপয়াটার নাম করবেন না। আবার কিছু না কিছু হয়ে যাবে। বড়ই হারিয়ে গেছে, ঝড়ে উড়ে গেছে, আমাদের এই অবস্থা। না, সব ঠিক হয়ে যাবে। হাতগুলো প্যাকিং করে কলকাতা পাঠাতে পারলেই আমাদের কাজ শেষ। সবাইকে বেশি বেশি করে মজুরি দেব, তোমার পকেটও গরম হয়ে যাবে। আর সকাল হলে বড়ই ফিরে আসবে। ওর ক্ষয় ব্যয় নেই, অপদেবতা ওর সাথী। বড়ই ফিরে এলো না। খুব চিন্তায় পড়ে গেলাম। আজকের মধ্যে ফিরে না এলে কাল একটা ব্যবস্থা করতে হবে। পুলিশে খবর দিতে হবে। মাল সব প্রসেসিং করা হচ্ছে। প্রসেসিং হয়ে গেলে প্যাকিং করে কলকাতা পাঠানো হবে। আমার মন কিন্তু ভালো নেই। বড়ইকে মনে পড়ছে বারবার। কত গল্প করেছি দুজনে। দুপুরে খাওয়ার পর শরীর বিছানায় এলিয়ে দিলাম। ঘুম আসছে না। বড়ইয়ের কথা মনে পড়ছে বারবার। উঠে গিয়ে ঘটিটা বের করে দেখতে লাগলাম। মদনিকা কে ছিল এই মদনিকা? আর মকরাক্ষই বা কে? বড়ই কি এই রহস্যের ব্যাপারে জানতো? সেজন্যই কি ওকে তুলে নিয়ে গেল ওই অপদেবতা? মনে পড়ে গেল সেই কাগজগুলোর কথা। কোথায় যেন রেখেছি। কোথায় কোথায় এই তো আলমারি ড্রয়ার হতে পেলাম। পড়তে শুরু করলাম প্রথম হতে। কোনো এক শুভঙ্কর সরকারের লেখা কয়েকটা দিনের বিবরণ। একদম সহজ সরল ভাষায় লেখা, তবে হাতের লেখা খুব খারাপ, তাড়াতাড়ির জন্য সম্ভবত। শুভঙ্কর লিখেছে, আজ দুপুরেই এসেছি এখানে। অদ্ভুত গ্রামের নাম টুলুংডুঙ্গি। এখানকার পরিবেশ যেমন জঙ্গলি, তেমনি জঙ্গলি মানুষ। যত তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরতে পারি ততই মঙ্গল। এই পাণ্ডব বর্জিত এলাকায় জীবন অতিবাহিত করার জন্য কি লেখাপড়া শিখেছি? পরের বার এখানে আসতে হলে কাজের জবাব দিয়ে দেব। সবচেয়ে অসহ্য লাগে এই শুক্লালকে। ছেলেটা বড্ড ফাজি। কথা শোনে না। কলকাতা গিয়েই ওর নামে নালিশ করব। কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু কে তা জানি না। তবে ওর কাছে যে শক্তি আছে সেটা কখনোই কারোর ভালো করতে পারে না। আমি জঙ্গলে গিয়েছিলাম প্রকৃতিটাকে সাড়া দিতে।
হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো। কে যেন আমাকে সাবধান করে বলছে যে আমি যদি এই টুলুংডুংরির রহস্যের বিষয়ে বাইরে কিছু বলি তাহলে আমাকে গুম খুন করবে। এত বড় সাহস! একটা বন্দুক যদি হাতে থাকতো। আজ একজনের সাথে দেখা হলো। বয়স্ক লোকটা শুক্লাল সম্পর্কে অনেক কিছুই জানে। ও আমাকে সাবধান করে দিয়ে বলল, চুপচাপ নিজের কাজ কর আর চল যা, এই জায়গাটা ভালো না। কুচরটঙ্গের সাপ আছে এই জঙ্গলের উপর, এই গায়ের উপর, খানি খানি। অজ্ঞান হয়ে গেল লোকটা। কি রহস্য জানিয়ে? কি সেই রহস্য যা উচ্চার করলে আমার জীবন যাবে? হ্যাঁ, মনে পড়েছে। কাল একটা ভয়াবহ মূর্তি দেখেছি। ওর দেহটা মানুষ আর মুরগির সমন্বয়ে তৈরি। পেছনে কুমিরের লেজ, বিড়াল মুখ অপদেবতারা খুব ভয়ঙ্কর। আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। ওর মুখটা আমার খুব চেনা, কোথায় যেন দেখেছি। না, মনে পড়ছে না। আর মনে পড়বেই বা কিভাবে? আমার স্মৃতিশক্তি নষ্ট হতে বসেছে একেবারে। আমার খাবারে কিছু মেশানো হচ্ছে। দিন দিন কি হয়ে যাচ্ছে আমার। শরীরে বল নেই, মুখ দিয়ে গেঁজলা বের হচ্ছে, মৃগীর লক্ষণ। কিন্তু মৃগী তো আমার নেই। কোনো বিপদ হলেই বয়স্ক লোকটা ওর কাছে যেতে বলেছে। আমার শরীরের যা হাল, তাতে লোকটার কাছে পৌঁছতে পারবো কিনা জানি না। আমি আর বাঁচব না। তবে মরে যাওয়ার আগে ওই অদ্ভুত জীবটার একটা ছবি এঁকে দিয়ে যাই। আমার পরে যদি কেউ আসে তো সে যেন এই লেখাটা পড়া মাত্রই টুলুংডুংরি ছেড়ে পালিয়ে যায়। এখানে শুধু মৃত্যু আর বিভৎসতা, ভালো কিচ্ছু নেই এখানে, সব অশুভ। লেখা এখানেই শেষ। সংক্ষিপ্ত হলেও কথাগুলো আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। আমারও কি এরকম পরিণতি হবে? হতেই পারে। আমার সিদ্ধ শক্তিও কাজ করছে না। খাবারের সঙ্গে বিষ দিলে বা কোনো জড়িবুটি মিশিয়ে দিলে তার প্রভাব এড়ানো মুশকিল। দ্রব্যগুণ এড়ানো যায় না। ইংরেজিতে যাকে ড্রাগস বলে, সেই জিনিস আয়ুর্বেদিক শাস্ত্রেও বিরল নয়, বরং সেগুলো আরো সুনিয়ন্ত্রিত। মশিধরকে স্মরণ করা যেতেই পারে, কিন্তু এখনই ওকে ডাকার কোনো মানে হয় না। দেখাই যাক কি ঘটে। হঠাৎ মাথাটা ঘুরে গেল। প্রেসার বেড়েছে বোধ হয়। আমার তো হাই প্রেসারের রোগ। রাউল ফিয়া খেয়ে কন্ট্রোলে রেখেছি, তবে আর কন্ট্রোলে রইল না দেখছি। একটু আগেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। শুভঙ্করের মতোই পরিণতি হচ্ছে কি আমার? মাথার গোড়ায় বসেছিল শুক্লাল। সে বলল, চাপ নেবেন না স্যার, এই পরিবেশে ওরকম একটু আধটু হয়, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হলো না। সন্ধ্যাবেলা আবার অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলতেই দেখলাম আমি পড়ে আছি একটা গুহার মেঝেতে। গুহার গায়ে প্রাচীন সব চিত্রলিপি। আমার থেকে অদূরেই একটা ধুনি জ্বলছে। সেই ধুনির আলোতে স্পষ্ট দেখলাম একটা লোককে তন্ত্রক্রিয়ায় রত। একে আমি চিনি, শুক্লাল। কিন্তু শুক্লালের এমন বেশ কেন? পরনে কালো পোশাক আর গলায় বড় সড়ো একটা নরকরটি সোনার হার দিয়ে ঝোলানো। লোকটার সামনে বসে আছে এক
বয়স্ক আদিবাসী লোক, একেও আমি চিনি। হ্যাঁ, বড়ই। এইভাবে হয় না রে মকরা, মানুষকে সম্মান দিতে হয়। সবার জানি জান, তোর রক্ত রক্ত আর পরেরটা জল। ঠিক করছিস লা, ঠিক করছিস লা। আমি শুকলাল নই, আমি মকরক্ষক। রোষ কষায়িত চোখে বড়ইয়ের দিকে তাকালো শুকলাল। একে নিয়ে 100 বলি পূর্ণ হবে। জেগে উঠবে মদনিকা, আমার মদনিকা। কোথায় রাজপুরোহিত শম্ভু? তুমি আজ কোথায়? আমাকে শেষ করে দিতে চেয়েছিলে তুমি। তাকিয়ে দেখো, এখনো নিজের অস্তিত্ব টিকিয়ে আছি আমি। আমি অজর, অমর, অক্ষয়। আমি গোটা পৃথিবী শাসন করব। অট্টহাস্যে ফেটে পড়ল শুকলাল। আমি আমার জান দিয়ে বাঁচাবো এই বাবুকে, তোর চেষ্টা সফল হতে দিব লাই। এই বলে লাঠি তুলল বড়ই। শুকলালের চোখ থেকে বের হওয়া একটা তীব্র আগুনের হলকা এসে আঘাত করলো বড়ইকে। মাটিতে লুটিয়ে পড়ল বড়ই। সব কিছু ঘটে যাচ্ছে চোখের সামনে। আমার মন্ত্র কাজ করছে না। মুশিধর যদি কাছে থাকতো। শুরু হয়ে গেল তান্ত্রিক বিধি। শুকলাল তার গলায় বাঁধা খুলিটাকে সামনে রেখে তার উপর বিভিন্ন উপাচার দিয়ে বিধি করতে লাগলো। এরপর হাড়ের তৈরি একটা ছুরি বের করে আমার কাছে এগিয়ে এলো। ছুরি দিয়ে আমার ডান হাতে লাগালে একটা টান, দরদর করে রক্ত পড়তে লাগলো। সেই রক্ত ধরে নিল একটা পাত্রে। রক্তপূর্ণ পাত্র নিয়ে শুরু করলো মন্ত্রোচ্চারণ। আমার রক্ত ঢালতে লাগলো নরকরটির ওপর। আস্তে আস্তে যেন জেগে উঠছে সেটা। কিন্তু শুকলালের আর তাতে মন ভরছে না, তর সইছে না তার। সে আমাকে তুলে এনে নরকরটির পাশে শুইয়ে দিল। আমার হাতের ক্ষতস্থানটা আরেকবার খুঁচিয়ে টাটকা করে চাপিয়ে দিল নরকরটির ওপর। আমার রক্তে স্নান করতে লাগলো সেটা। আস্তে আস্তে জেগে উঠতে লাগলো একটা অস্পষ্ট নারী অবয়ব। সেটা স্পষ্ট হতে শুরু করলো ক্রমশ। আমার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। সব ঘোলা ঘোলা দেখছি, যেন ঘষা কাঁচের ভেতর দিয়ে দেখছি। বিড়বিড় করে বললাম, মশিধর, বিদায় বন্ধু, বিদায় মশিধর। হঠাৎ যেন নড়ে উঠল বড়ই। সে সোজা হয়ে উঠে দাঁড়ালো। শূন্যে হাত বাড়াতেই তার হাতে চলে এলো একটা ত্রিশূল। আমি জানি এই ত্রিশূলটা কার। মশিধর এসেছে। বড়ইয়ের দেহে প্রবেশ করেছে মশিধর। আর আমার কোনো চিন্তা নেই। আমি জানি অসাধ্য সাধন করতে পারে সে। উঠে দাঁড়িয়েই শুকলালের দিকে ছুটে গেল বড়ই। গলা টিপে ধরলো। শুকলাল বেপ্রোয়া। সে পাল্টা আঘাত করলো বড়ইকে। বড়ই তখন হাতের ত্রিশূলটা গেঁথে দিল শুকলালের বুকে। মাটিতে পড়ে ছটফট করতে করতে স্থির হয়ে গেল শুকলাল। ওর দেহটা মিলিয়ে গেল হাওয়ায়। বড়ইয়ের শরীর থেকে বেরিয়ে এলো মশিধর। বড়ই পড়ে গেল মেঝেতে। আমার ক্ষতস্থানে সে তার হাত রাখল। কি শীতল সে স্পর্শ। আমি আমার হৃত ক্ষমতা ফিরে পেতে লাগলাম। উঠে দাঁড়াতেই মশিধর বলল, বড্ড বাঁচা বেঁচে গিয়েছ, আর একটু হলেই কম্মক আমার। কিন্তু কেসটা কি? কিছুই তো বুঝলাম না। জানতে গেলে ফিরে যেতে হবে কয়েক শতাব্দী আগের সময়।
রাজা সরবের দুই স্ত্রী, মদনিকা ও সুদর্শনা। সুদর্শনা যেমন সরল ও স্বামী ভক্তিপরায়ণা, মদনিকা তেমনই কুটিল ও বিপথগামিনী। মদনিকার ভালোবাসা হয় আমাত্ম মকরাক্ষের সঙ্গে। মকরাক্ষ একদিকে যেমন চতুর, তেমনি মারণ উচাটন ইত্যাদি বিদ্যায় পারদর্শী। মকরাক্ষ বশীকরণের অভিচার প্রয়োগ করেছিল মদনিকার উপর। একটা রত্নমালায় প্রয়োগ করা হয়েছিল সেই অভিচার, আর তারই প্রভাবে রাজাকে মারার ষড়যন্ত্র করে মদনিকা। কিন্তু রাখে হরি তো মারে কে? রাজপুরোহিত সাম্বের নজরে পড়ে এই ঘটনা। তিনি রাজাকে সমস্তই জানান। রাজার নির্দেশে মদনিকা আর মকরাক্ষকে বন্দী করা হয়। কিন্তু মকরাক্ষ এতটাই শক্তিশালী যে তাকে আটকে রাখা মুশকিল। সে পালিয়ে যায়। রাজার সৈন্যরা মকরাক্ষের সন্ধানে হাজির হয় এই গুহায়। সেখানে মকরাক্ষ আর সৈন্যদের মধ্যে ঘোরতর লড়াই হয়। মকরাক্ষ নিহত হন। রাজার নির্দেশে মকরাক্ষের দেহকে ওই নদীর চড়ায় পুড়িয়ে সেই ছাই মদনিকার সঙ্গে এই গুহায় সমাধিস্থ করা হয়। এরপরে কেটে যায় বহু বছর। বড়ইয়ের দাদু মকরাক্ষের আত্মাকে আবার জাগিয়ে তোলে, তবে সেটা নিছকই অসাবধানতার বশে। অপশক্তির সাধনা করেছিল সে। এই সাধনায় দরকার বিড়ালের মাথা, কুমিরের লেজ, অপঘাতে মৃত কোনো যুবকের উরুর হাড়, আর একটি নিখুঁত দেখে মোরগ। অভিচারের ফলে মকরাক্ষের আত্মা সেই বস্তুগুলোর সঙ্গে মিলেমিশে অবয়ব নেয়। কুতরটং, যে সুখলাল নামে সভ্য সমাজে বাস করতে থাকে। কিন্তু জেগে ওঠার পর থেকেই মকরাক্ষের প্রধান লক্ষ্য হয় মদনিকার দেহাবশেষ খুঁজে বার করা, আর বের করা সেই হার যেটা অভিচার করে মদনিকাকে দিয়েছিল সে। বহু প্রচেষ্টার পর মদনিকার করটি খুঁজে পায় মকরাক্ষ, আর ততদিনে বড়ইয়ের সংস্পর্শে এসে যায় হাড় থেকে খসে যাওয়া নীলা পাথরটার, যে পাথরটার প্রভাবেই মদনিকা ফুলের উৎপত্তি। মকরাক্ষ শুরু করে মদনিকাকে জাগানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দরকার 100 বলির, যার মধ্যে প্রথম বলি হল বড়ইয়ের বাবা, আর 99তম হল তোমার আগের প্রোডাকশন অফিসার শুভঙ্কর। বড়ইও কুতরটং এর বশে চলে এসেছিল, কিন্তু তার দেহে মিশে আছে সেই নীলার অংশ বলে তাকে উৎসর্গ করা সম্ভব হয়নি। তাহলে সুখলাল তথা কুতরটঙের সাপের অবসান হলো এতদিনে। আমার পিঠে হাত রেখে মুশিধর বলল, অতটা সহজ নয়। তুমি ভাবছো যে কুতরটং শেষ হয়ে গেছে, আসলে কিন্তু তা নয়। ওর দেহ নষ্ট হলেও ও আছে, থাকবে চিরকাল। এই টাঁড় আর জঙ্গলে হাজারো অশুভ শক্তির সঙ্গে আরেকটা যুক্ত হয়ে গেছে। এদের বিনাশ নেই। মুশিধর অদৃশ্য হয়ে গেল। একটু পরেই জ্ঞান ফিরল বড়ইয়ের। ওকে নিয়ে টুলুংডুংরিতে ফিরে এলাম। এর ঠিক মাস 6 পরের ঘটনা। একটা কাজ সেরে সিউড়ির বাস স্ট্যান্ডে বাসে চেপে বসেছি। কলা কলা, একটা ছেলে এগিয়ে এলো। ওর হাতে ডজন চারেক কলা। দাম দর করে 1 ডজন কলা নিলাম। ভাঙানি পয়সা পকেট থেকে বের করে আমার দিকে এগিয়ে দিল ও। সবিস্ময়ে দেখলাম ওর হাতের কবজি হতে যতটুকু নজর যায় হলদেটে বাদামি রঙের মুরগির পালক। শুনছিলেন
কুতরটঙের সাপ। কথা দিলাম আগামী সময়ে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। নমস্কার, শুভরাত্রি।